আজকের ডেটে দাঁড়িয়ে ইউএস প্রেসিডেন্ট যখন এত কথা বলছে, এন্ড অফ দ্য ডে কিন্তু তার যখন ভারত সম্বন্ধে কিছু ডিফাইন করছে, ও কিন্তু অনেক বুঝে শুনে রক্ষণশীল। ট্যারিফ নিয়েও যখন ট্রাম্প কথা বলছেন যে ট্যারিফ অনেকটা বাড়িয়ে দিয়েছে ভারত, তাতেও কিন্তু তিনি এই কথাটা বলছেন যে নরেন্দ্র মোদীর প্রতি আমার পূর্ণ ভালোবাসা আছে, ভারতের প্রতি পূর্ণ ভালোবাসা আছে। অর্থাৎ কোথাও একটা ব্যালেন্স করার একটা চেষ্টা চলছে। ব্যালেন্সের রেসপন্স ব্যালেন্সই হয়, ডিপ্লোমেসিতে ব্যালেন্সের রেসপন্স ওয়ান সাইডেড হয় না। ব্যালেন্সকে যদি তুমি রেসপন্ড করতে যাও, তোমাকে ব্যালেন্স দিয়েই করতে হবে। কারণ ট্রাম্পও জানেন, আজকের দিনে শুধু ট্রাম্প কেন, ট্রাম্প, পুতিন, অল দ্য গ্রেট, টক অ্যাবাউট অল দ্য গ্রেট পাওয়ার্স, তারা সবাই জানে যে ভারতবর্ষই সাচ এ রিলায়েবল ফ্রেন্ড, যাকে পাশে নিয়ে আমরা চলতে বাধ্য। এবং তাকে পাশে নিয়ে যদি আমরা না চলি, আগামী দিনে আমাদের ইমেজটা কী তৈরি হবে? ধরো আমরা যখন ছোট ছিলাম, আমরা স্কুলে কলেজে যখন পড়তাম, আমরা কাদের সাথে মিশছি, দ্যাট ওয়াজ এ বিগার কনসার্ন ফর আওয়ার প্যারেন্টস। আমাদের বাবা মারা বলতো এই ওর সাথে মিশিস না, ও ভালো ছেলে না, ও ভালো মেয়ে না, সামথিং লাইক দ্যাট। কেন বলতো? সেক্ষেত্রে সুভাষিস দা, ভারতের তাহলে তো একটা বিগার আসপেক্ট রয়েছে এই ডিপ্লোমেসি নিয়ে, সেই নিয়ে তোমার সঙ্গে কথা বলবো। যে বিষয়টা খুব সুন্দর করে সুভাষিস দা আমাদেরকে বোঝাচ্ছেন যে এই যে ডিপ্লোমেসি করে, অর্থাৎ এক্ষেত্রে কিন্তু ঢাল তরোয়াল নিয়ে যুদ্ধে যেতে হচ্ছে না, কিন্তু ভারত যেটা চাইছে ভারত সেটা করে নিতে পারছে। যে বিষয়টা তুমি বলছিলে আমাদের এই নেক্সট পার্টে, যেটা নিয়ে আমরা কথা বলছি, যে ভারত কিন্তু একটা অদ্ভুত অবদান রাখছে এবং এই অবদানে কোনো রক্তক্ষয় হচ্ছে না, কোনো সেনা নামছে না, কোনো রকম কোনো ক্ষয়ক্ষতি হচ্ছে না, যা হচ্ছে পুরোটাই লাভের লাভ হচ্ছে। ক্ষয়ক্ষতির থেকেও আরেকটা স্টেপ এগিয়ে আমি একটা কথা বলছি, ক্ষয়ক্ষতি লাভের থেকেও একটা স্টেপ এগিয়ে পাওয়ার ফ্যাক্টরটাও কিন্তু প্রমাণিত হচ্ছে একদম। সেক্ষেত্রে ভেনু পুরোপুরি পাল্টে গেল। লিগ, আই লিগ ক্ষেত্রে, এই ধরনের লিগের ক্ষেত্রে ভেনু পাল্টাতে পারে, কিন্তু ফাইনালের আগে ভেনু পাল্টে। দেখো, একটা স্পোর্টস যখন টুর্নামেন্ট হয়, সেই স্পোর্টস টুর্নামেন্টের বহু রকম পার্সপেক্টিভ থাকে। তার একটা বিজনেস পার্সপেক্টিভ থাকে বা স্পন্সরশিপ পার্সপেক্টিভ থাকে, উইচ ইজ ভেরি ভেরি ইন্টেন্স। তার বিজনেসটা ভীষণ ইন্টেন্স হয়। সেখানে ভারত একটা স্ট্যান্ড নিল। ভারত স্ট্যান্ডটা কী নিল? আই উইল নট প্লে ইন এক্স ভেনিউ। আমি নাম করার দরকার নেই, আজকে পৃথিবী জানে। নট প্লে ইন এক্স ভেনিউ কেন বললো? বিকজ উই আর হ্যাভিং এ পলিটিক্যাল ডিফারেন্স দেয়ার। আমাদের উপরে ক্ষতিগ্রস্ততা হচ্ছে, আমাদের বিভিন্ন রকমভাবে ওরা লজিক্যালি ডিফারেন্ট। আর পৃথিবীর কাছেও জানিয়ে দিল যে উই আর কনফিডেন্ট দ্যাট দে হ্যাভ অ্যান ইন্ডাস্ট্রি অফ টেররিজম which we don't support and which we don't stand by. তার জন্য তোমাদেরকে ক্লিয়ারলি আমি জানিয়ে দিলাম, তোমরা যদি কন্টিনিউ করো, আমরা সেখানে নেই। এই বার্তা থেকে তিনটে অবজেক্টিভ এলো। প্রথম অবজেক্টিভ হচ্ছে ভারত নিজের স্ট্যান্ডটা ক্লিয়ার করে দিল পৃথিবীর কাছে। দ্বিতীয় অবজেক্টিভ যেটা হলো, সেটা হলো বিভিন্ন অর্গানাইজেশন যারা এই গোটা জিনিসটার সাথে যুক্ত ছিল, তারা কিন্তু বুঝে গেল ওয়্যার ইন্ডিয়া স্ট্যান্ডস ইন দিস ম্যাটার, তার ক্ষমতা রয়েছে সিদ্ধান্তটা নেওয়া। এক্স্যাক্টলি। আর থার্ড একটা জিনিস খুব ইম্পর্টেন্ট হলো, সেটা হলো পাকিস্তানের ব্যাপারে যে যে জিনিসগুলো বিভিন্ন পোডিয়ামে গিয়ে ভারত বলেছে, সেই জিনিসগুলোর প্রতি ভারতের যে স্ট্যান্ডটা আছে, সেটা ভারত এস্টাবলিশ করে দিল, অফিসিয়ালি বুঝিয়ে দিল। এরকমও কিন্তু হতে পারতো, আইসিসি বলতে পারতো যে ওকে লেট ইন্ডিয়া নট প্লে দ্য টুর্নামেন্ট, কিন্তু আইসিসি সেটা বলার আজকের ডেটে ক্ষমতা নেই। আমি এত বড় কথা বলছি, ক্ষমতা নেই, কারণ আইসিসিও জানে যদি এই কথাটা বলে, টুর্নামেন্টের 60 to 65% স্পন্সরশিপ ব্যাক আউট করে যাবে। কারণ ভারতবর্ষ আজকে সেই বিজনেস পোডিয়াম যেখানে মানুষ ইনভেস্ট করার জন্য বসে আছে। এগেন তার কারণ হচ্ছে ভারতবর্ষের রিলায়েবিলিটি, ভারতবর্ষের রিলায়েবিলিটি ইন কালচার, ভারতবর্ষের রিলায়েবিলিটি ইন দেয়ার স্ট্যান্ড ইন ফরেন পলিসি। আজকে বিদেশি ইনভেস্টাররা জানে আমি যদি ভারতবর্ষে ইনভেস্ট করি, আমি যদি ভারতবর্ষে মার্কেট করি আমার প্রোডাক্ট, দেন আমার এত ওয়াইড রেঞ্জ অফ উইন্ডোজ খুলবে। এই ওয়াইড রেঞ্জ অফ উইন্ডোজটাকে কেউ রিফিউজ করতে পারবে না, কেউ বলতে পারবে না যে আমরা চাই না। যার জন্য নরেন্দ্র মোদীর বিদেশ নীতি সব জায়গায় প্রশংসা পায়। মানে নরেন্দ্র মোদী বললেই তার বিদেশ নীতি কিন্তু সব জায়গায় ভীষণভাবে বলা যেতে পারে প্রশংসিত, এবং যার জন্য উনি কিন্তু প্রচুর বিদেশের যারা রাষ্ট্রপ্রধানরা রয়েছেন তাদের সাথে কথা বলছেন, তাদের সঙ্গে গিয়ে বিজনেস যে বাড়ানো, সেটা কিন্তু খুব সহজভাবে তিনি করতে পারছেন। আমি যেহেতু স্পোর্টস ডিপ্লোমেসি নিয়ে কথা বলছো, তাহলে আমি দুটো তিনটে এক্সাম্পল সাইট করছি। গত 10 বছরে ঘটা কিছু ডিফারেন্স, এই নরেন্দ্র মোদী যে মানে অনারেবল প্রাইম মিনিস্টার যে নামটা তুললে তাই জন্যই বলছি, অ্যান্ড অলসো দ্য অনারেবল ইএম। কথাটা হলো যে আমরা গত 10 বছর কিছু অ্যাচিভমেন্টস করেছি। তার মধ্যে একটা বড় অ্যাচিভমেন্ট হচ্ছে আমাদের এখানে আন্ডার-17 ফিফা ওয়ার্ল্ড কাপ হয়েছে, টেকিং ইন্ডিয়া অ্যাজ আ ভেনিউ। আমাদের কলকাতাতেও খেলা হয়েছে, টেকিং ইন্ডিয়া অ্যাজ আ ভেনিউ। সেকেন্ড হচ্ছে আমরা বিট করেছি ফর অলিম্পিক্স, দ্য নেক্সট অলিম্পিক্স। আমরা অলরেডি এখানে ডেইলি বেসিসে ক্রিকেটের বড় বড় টুর্নামেন্ট করাচ্ছি। পয়েন্ট হচ্ছে আজকের ডেটে দাঁড়িয়ে, এবং প্যারা অলিম্পিক্স করিয়েছি আমরা, আজকের ডেটে দাঁড়িয়ে
ভারতবর্ষকে এই যে এমন একটা জায়গায় নিয়ে যাওয়া যেখানে ধরো সেই স্পোর্টসটায় আমরা কনভিন্সিং পজিশনে নেই, ধরো ক্রিকেটে উই আর ইন এ ভেরি কনভিন্সিং পজিশন ইন দ্য ওয়ার্ল্ড, বাট স্পোর্টস লাইক ফুটবল আমরা সত্যিকারের কনভিন্সিং পজিশনে নেই। তা সত্ত্বেও ফিফা ইজ কনভিন্সড দ্যাট আমাদের এখানে এই টুর্নামেন্টটা হলে মানুষ দেখতে আসবে, আমাদের এখানে এই টুর্নামেন্টটা হলে একটা গুড কালচার অফ ফুটবল তৈরি হবে। এই কনভিন্সিং পাওয়ারটা তাদের মধ্যে জেনারেট করার জন্যে যে অ্যামাউন্ট অফ ডেটা ফিড করতে হয়, যে অ্যামাউন্ট অফ রিলায়েবল ইনফরমেশন ফিড করতে হয়, সেই ইনফরমেশনটা গভর্নমেন্টে ফিড করার দায়িত্ব, অ্যান্ড দে হ্যাভ ডান ইট। শুধুমাত্র একটা নমিনি ফাইল করে দিলাম একটা যে আমি চাই আমার এটা করলে ভালো হয়, নো, দেয়ার আর লট অফ আদার পসিবিলিটিস অলসো, বিকজ অনেক দেশ তার সাথে যুক্ত আছে। শুধু তাই নয়, যখন এই ঘটনাগুলো ঘটেছে বা যখন এই প্যারা অলিম্পিক্স বলো বা আন্ডার 17 ফুটবল বলো হোয়াট এভার, প্রতিটা দেশ এসছে ডিলাইটফুলি। একটা দেশ কমপ্লেন করেনি যে উই আর মানে থিঙ্কিং অফ সিকিউরিটি রিজনস, উই আর নট কনফিডেন্ট, আমাদের এটা ভয় লাগছে বা ভারতবর্ষের মাটিতে আমরা যাব। অল হ্যাভ কাম ডিলাইটফুলি। শুধু তাই নয়, তারা লং টার্ম ছুটি কাটিয়ে গেছে ভারতে, বিকজ সেখানে একটা দেশ যখন এখানে ভিজিট করে শুধু এই 11 জন প্লেয়ার আসে না বা তাদের যে টিম অফ 15-20 পিপলস তারা আসে না, তাদের সাথে আসে গোটা একটা কমিউনিটি যারা তাদের ফ্যান্স, তারা ভারতবর্ষের সাথে মিশছে, তারা তাদের মার্কেট করছে, ভারতবর্ষের দেবী দেবতাদের চিনছে, ভারতবর্ষ থেকে বিভিন্ন রকম ছোট ছোট তারা সুভেনিয়ার নিচ্ছে, বিভিন্ন রকম কালচার, টেক্সটাইল, গান বাজনা, বিভিন্ন রকম ইন্টারমিগলিং হচ্ছে, মানুষের সাথে মানুষের সম্পর্ক বাড়ছে। মোর ওভার যেটা ঘটে সেটা হচ্ছে নোয়িং ইন্ডিয়া ইন এ ডিপার ওয়ে। ওয়ার্ল্ড যত ভারতবর্ষকে আরও ডিপভাবে জানবে তত কিন্তু আমাদের বন্ধু বাড়বে, কারণ আমাদের লোকাবার জিনিসটা খুব কম আছে। উই আর এ ভেরি ভেরি গুড অ্যান্ড রিলায়েবল ফ্রেন্ড। ভিজিট আস, সি আস, অ্যাবজর্ভ আস, তাহলে তুমি বুঝবে যে ভারতবর্ষ কেন আজকের ডেটে ইজ ওয়ান অফ দ্য ফাইনেস্ট পার্সন টু বি উইথ। মানে আমরা বলি না, কখনো কোনো পার্টিতে যাই, প্রচুর জাঁকজমকের মধ্যে একটা দুটো মানুষ হয় যার পাশে দাঁড়িয়ে ছবি তুললে বা যার সাথে সময় কাটালে আমাদের মনে হয় উই অ্যাটেইন সাম ভ্যালু উইদিন আস, তাই না? তো ইন্ডিয়া ইন ডিপ্লোমেসি, ইন মডার্ন ডে গ্লোবাল ডিপ্লোমেসি, ইন্ডিয়া ইজ ওয়ান অফ ইট, অ্যান্ড ইন্ডিয়া ইজ প্রুভিং ইট এভরি ডে, অ্যান্ড দ্যাট ইজ দ্য রিজন আজকের ডেটে দাঁড়িয়ে ভারতবর্ষ কিন্তু শুধুমাত্র এটাকে পোট্রে করছে তাই নয়, ভারতবর্ষ ইজ ডিফাইনিং দ্য ফিউচার অফ দিস কাইন্ড অফ অ্যাক্টিভিটি। ভারতবর্ষ বলছে, ভারতের ক্ষেত্রে ভারত কিভাবে এই যে কালচারাল ডিপ্লোমেসি বা স্পোর্টস ডিপ্লোমেসি তুমি বলছো, পরবর্তীতে ভবিষ্যতে ভারত কিভাবে এগুলোকে অ্যাজ ট্রাম্প কার্ড ব্যবহার করতে পারে? দেখো, আমি তোমায় বলি, ভারতবর্ষ যখন কোভিড হয়েছিল, আরেকটা ডিপ্লোমেসির কথা না বললেই নয়, সেটা হচ্ছে ওয়েলফেয়ার ডিপ্লোমেসি। ভারতবর্ষ কিন্তু তখন দেখেনি পলিটিক্যালি কোন দেশটা আমাদেরকে কি ট্রিট করেছে XYZ টাইম লাইনে। ভারতবর্ষ কিন্তু হিউম্যান নিডটাকে সাপোর্ট করার জন্য দে হ্যাভ কনস্ট্যান্টলি সাপ্লাইড মেডিসিন, দে হ্যাভ কনস্ট্যান্টলি সাপ্লাইড ভ্যাকসিন। কেন করেছে? ভারতবর্ষ বলেছে আগে মানবিকতা বাঁচুক, মানবিকতা বোধটা বাঁচুক, যাতে মানুষ বুঝতে পারে হিউম্যানিটেরিয়ান গ্রাউন্ড ইজ অ্যাবাভ এভরিথিং। ভারতবর্ষের পলিসি মেকিংয়ের যে দর্শনটা আছে, সেই দর্শনটা পৃথিবীর বুকের কাছে ভারতবর্ষ পৌঁছে দিয়েছে।